হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। এটাও একটা খুব মোস্ট ডিমান্ডিং টপিক আর খুব ইম্পর্টেন্ট টপিক কি পিপিএইচ ম্যানেজমেন্ট। ওকে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিপিএইচ ম্যানেজমেন্ট। পিপিএইচ কি সেটা আমরা সবাই জানি। পিপিএইচের ফুল ফর্ম কি? পোস্ট পার্টাম হেমারেজ। মানে যে কোনো মায়ের বেবি ডেলিভারির পর যদি মায়ের অতিরিক্ত ব্লিডিং হয় বা অতিরিক্ত ব্লাড লস হয়, তখন আমরা সেই কন্ডিশনটাকে কী বলি? পোস্ট পার্টাম হেমারেজ। এবার পোস্টপার্টাম হেমারেজ কখন বলবো আমরা? মায়ের তো জেনারেলি ডেলিভারির সময় সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক মায়ের ব্লিডিং হবে, কিন্তু কখন সেটাকে আমরা হেমারেজিক কন্ডিশনে চলে গেছে বা পোস্টপার্টাম হেমারেজ বলবো, সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হিসাব করে রাখি জেনারেলি, যে যদি নর্মাল ডেলিভারি হয় মায়ের, তখন যদি মায়ের ব্লাড লস 500 ml এর বেশি হয়, তখন সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পিপিএইচ ধরা হয়। আর যদি সিজারিয়ান সেকশন হয়, তাহলে যদি মায়ের ব্লাড লস 1000 ml এর বেশি হয়, তখন সেটাকে পিপিএইচ কন্ডিশন হিসাবে ধরা হয়। এটা একটা অ্যামাউন্ট দিয়ে আমরা হিসাব করি, নোট করি। কিন্তু ডেফিনেশন বা হুয়ের গাইডলাইন্স অনুযায়ী পিপিএইচ কখন হবে? যে কোনো প্রকার অ্যামাউন্ট ব্লাড লস যদি ব্লাড লসে, মানে সেটা 100 ml হতে পারে, 200 ml হতে পারে, 300 ml হতে পারে, মানে 500 ml এর কমেও যদি এমন হয়, মানে কোনো মায়ের খুব রোগা বা কিছু, তার হয়তো ব্লাড মানে হিমোগ্লোবিন লেভেলই কম বা অ্যানিমিক মা বা তার থ্যালাসেমিয়া আছে, সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে 100 ml কি 200 ml এক্সট্রা ব্লাড লসটাও কিন্তু তার ক্ষেত্রে ক্ষতিকারক। তাহলে হুয়ের গাইডলাইন্স অনুযায়ী কি যে কোনো অ্যামাউন্টের ব্লাড লস, সেটা যদি মায়ের জেনারেল কন্ডিশনকে অ্যাফেক্ট করে, মানে কী কী হয়? মায়ের বিপি ফল করছে, মায়ের পালস রেট হাই হয়ে যাচ্ছে, মায়ের রেসপিরেশন হয়ে যাচ্ছে, মা শকিং কন্ডিশনে চলে যাচ্ছে, তখন সেইটাকে বলা হচ্ছে পিপিএইচ বা পোস্ট পার্টাম হেমারেজ। জেনারেলি আমরা অ্যামাউন্ট যেটা ধরি কি নর্মাল লেভেলের ক্ষেত্রে 500 ml আর হচ্ছে এলএসসিএসের ক্ষেত্রে 1000 ml। বাট যে কোনো অ্যামাউন্ট যদি মায়ের জেনারেল কন্ডিশনকে অ্যাফেক্ট করে, তখন সেই ব্লাড লসটাকেই আমরা পোস্টপার্টাম হেমারেজের আন্ডারে আনতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হলো পোস্টপার্টাম হেমারেজ কাকে বলে বা কোন কন্ডিশনকে বলে। নেক্সট আমরা আসছি টাইপস। পোস্টপার্টাম হেমারেজ মেনলি দুটো টাইপসের হয়, একটা প্রাইমারি পিপিএইচ আর একটা হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ কাকে বলবো? যদি মায়ের ব্লাড লস বেবি ডেলিভারির পরে উইদিন 24 আওয়ার্সের মধ্যে শুরু হয়, মানে উইদিন 24 আওয়ার্সের মধ্যে যদি অতিরিক্ত ব্লাড লস হয়, সেটাকে বলা হয় কি প্রাইমারি পিপিএইচ। আর যদি মায়ের ব্লাড লস 24 আওয়ার্সের পরে, মানে ডেলিভারির পর 24 আওয়ার্স কেটে গেছে, তারপর 24 আওয়ার্সের পর থেকে উইদিন 14 ডেজের মধ্যে শুরু হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেকেন্ডারি পিপিএইচ। তাহলে দুটো বললাম, প্রাইমারি পিপিএইচ যেটা হচ্ছে বেবি ডেলিভারির পর উইদিন 24 আওয়ার্স হচ্ছে, সেকেন্ডারি পিপিএইচ যেটা 24 আওয়ার্সের পরে হচ্ছে আর কতদিন অবধি? 14 ডেজ অবধি মানে হয়। মেনলি পিক টাইম হচ্ছে 8 to 14 ডেজ আফটার ডেলিভারি। ঠিক আছে, এই টাইমের মধ্যে যদি ব্লিডিং শুরু হয়, সেটাকে আমরা সেকেন্ডারি পিপিএইচ বলছি। আবার প্রাইমারি পিপিএইচকেও দুটো ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে থার্ড স্টেজ ব্লিডিং, যেটা আমাদের প্লাসেন্টা এক্সপেল আউটের সাথে বা এক্সপেল আউটের আগে হচ্ছে পিপিএইচটা, মানে থার্ড স্টেজ লেবারের মধ্যে যদি এক্সেসিভ ব্লাড লস হচ্ছে, সেটাকে বলা হয় থার্ড স্টেজ ব্লিডিং। আর যদি থার্ড স্টেজ কাভার হওয়ার পরে 24 আওয়ার্সের মধ্যে হয়, সেটাকে বলা হচ্ছে কি ট্রু পিপিএইচ বা ট্রু পোস্টপার্টাম হেমারেজ। ঠিক আছে, তাহলে পিপিএইচ কি জানলাম, পিপিএইচের টাইপস জানলাম। এবার আমরা কী করবো? পিপিএইচের ম্যানেজমেন্ট। পিপিএইচের মানে পিপিএইচ অ্যাসেস করার জন্য বা কখন আমাদের পিপিএইচকে ম্যানেজ করা উচিত, এটা অ্যাসেস করার জন্য আমাদের একটা 30 রুলস অফ ম্যানেজমেন্ট অফ পিপিএইচ ইউজ করা হয়, যেখানে 5টা কন্ডিশনকে আমরা অ্যাসেস করি, যেই 5টা কন্ডিশন হলে আমরা মায়ের পিপিএইচ হয়েছে বা মাকে পিপিএইচের জন্য ফার্দার ম্যানেজমেন্ট আমাদেরকে দিতে হবে, সেইটা আমরা বুঝতে পারি। সেই 5টা কন্ডিশনের মধ্যে কি হয়? ফার্স্ট হচ্ছে যদি মায়ের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার 30 mmHg ফল করে, মানে মায়ের জেনারেলি যা ব্লাড প্রেশার থাকে তার থেকে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 30 mmHg কমে যায়, সেইটা হচ্ছে একটা কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি হচ্ছে? যদি মায়ের রেসপিরেটরি রেট 30 ব্রিথস পার মিনিটের বেশি হয়ে যায়, যদি মায়ের পালস রেট যা থাকে জেনারেলি তার থেকে 30 বিটস পার মিনিট এক্সেসিভ হয়, মানে যা থাকে তার সাথে আরও বেশি, তার থেকেও 30 বিটস পার মিনিট বেশি হচ্ছে। আর কি হয়? যদি মায়ের হিমাটোক্রিট বা হিমোগ্লোবিন লেভেল যা আছে তার থেকে 30% লস করে বা 30% কমে যায়, আর মায়ের যদি ইউরিন আউটপুট 30 ml পার আওয়ারের কম হয়, এই 5টা কন্ডিশন যদি থাকে, তখন আমাদেরকে পিপিএইচ ম্যানেজ করতে হবে। এটাকে কী বলা হয়? 30 রুল অফ ম্যানেজমেন্ট অফ পিপিএইচ। কী কী হলো এখানে তাহলে? যে মায়ের
ফার্স্ট হচ্ছে কি দেখবো আমরা, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 30 mmHg থেকে কম মানে ফল করে, যদি তার রেসপিরেশন 30 ব্রিথস পার মিনিটের থেকে বেশি হয়, যদি তার পালস রেট যা ছিল তার থেকে 30 বিটস মানে পালস রেট যা ছিল তার থেকে 30 বিটস পার মিনিট আরও বেড়ে গেছে, যা তার হিমোগ্লোবিন লেভেল বা হিমাটোক্রিট লেভেল ছিল তার 30% কমে গেছে, আর একটা কি যদি ইউরিন আউটপুট 30 ml পার আওয়ারের কম হয়, তখন আমাদেরকে বুঝতে হবে এইটাই কন্ডিশন যখন আমার মাকে ফার্দার পিপিএইচের জন্য ম্যানেজ করতে হবে। ওকে, এতটা ক্লিয়ার। নেক্সট আমরা আসবো পিপিএইচের ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্টে কি আসছে, ফার্স্ট আমরা কি বললাম প্রাইমারি পিপিএইচ আর সেকেন্ডারি পিপিএইচ। তো ফার্স্ট আমরা প্রাইমারি পিপিএইচকে নিয়ে আলোচনা করব। প্রাইমারি পিপিএইচের আবার আমরা কি করেছি, দুটো ভাগ, একটা হচ্ছে থার্ড স্টেজ ব্লিডিং আর একটা কি ট্রু পিপিএইচ, যেটা হচ্ছে থার্ড স্টেজের পরে হয় কিন্তু উইদিন 24 আওয়ার্স হয়। তাহলে ফার্স্টে আমরা আসছি থার্ড স্টেজ ব্লিডিংয়ে। ঠিক আছে, থার্ড স্টেজ ব্লিডিং ম্যানেজমেন্টের জেনারেল কন্ডিশন বা জেনারেল কিছু ম্যানেজমেন্ট কী করবো আমরা, আমাদের জেনারেলি যা করতে হয়, ইউটেরাসটাকে আমরা এমটি করব, মানে প্লাসেন্টা এক্সপেল আউট করবো। প্লাসেন্টা যেহেতু সেটা থার্ড স্টেজ হয়েছে তখনও প্লাসেন্টা এক্সপেল হয়নি, তো ফার্স্ট আমাদের কাজ কী হবে, প্লাসেন্টা এক্সপেল আউট করব। ঠিক আছে, প্লাসেন্টাল মেমব্রেন যা আছে সব কিছু বার করলাম। তারপর আমাদের কী হবে, যদি এক্সেসিভ ব্লাড লস হয়ে যায় তখন আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আর ব্লাড ট্রান্সফিউশন করার পর যদি ব্লিডিং আমরা বন্ধ করতে না পারি বা যদি কোনো ইনজুরি হয় বার্থ ক্যানালে, তখন সেই বার্থ ক্যানালে যদি ইনজুরি হওয়ার জন্য ব্লিডিং হয়, তখন সেই ইনজুরির পয়েন্টে আমাদেরকে কী করতে হবে, হিমোস্ট্যাটিক সুচার দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যানেজমেন্ট। কী কী করলাম আমরা, ইউটেরাসকে আমরা ফাঁকা করলাম বা ইউটেরাসের যা আছে মানে প্লাসেন্টা মেমব্রেন এগুলোকে আমরা এক্সপেল করলাম। তারপরে হচ্ছে যদি এক্সেসিভ ব্লাড লস হয়, ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড রিপ্লেস করতে হবে। তার সাথে কী হবে, যদি কোনো ইনজুরির জন্য আমাদের ব্লিডিং হচ্ছে, তখন হচ্ছে আমাদেরকে সেই ইনজুরি সাইটে হিমোস্ট্যাটিক সুচার দিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে থার্ড স্টেজ ম্যানেজমেন্ট ব্লিডিংয়ের আবার দুটো কজ হয়, মানে দুটো কারণে থার্ড স্টেজে ব্লিডিং হতে পারে। একটা কি প্লাসেন্টাল সাইড ব্লিডিং, আর একটা কি ট্রমাটিক ব্লিডিং। এবার যদি আমরা ট্রমাটিক ব্লিডিং দেখি, ট্রমাটিক ব্লিডিং কেন, ট্রমাটিক ব্লিডিং হচ্ছে যদি কোনো ইনজুরি হয়, তখন যদি আমাদের ভ্যাজাইনাল ক্যানাল থেকে বা বার্থ ক্যানাল থেকে ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছে কি ট্রমাটিক ব্লিডিং। তাহলে ট্রমাটিক ব্লিডিংয়ের যদি ট্রমাটিক ব্লিডিং হয়, তখন আমাদেরকে ফার্স্ট আমরা প্লাসেন্টাল সাইড ব্লিডিং ম্যানেজ করব। কী করে ম্যানেজ করব, আমাদের ইউটেরাস মাসাজ করে ইউটেরাসকে ইউটেরাস মাসাজ করতে হবে, ইউটেরাসকে হার্ড করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে প্লাসেন্টাল সাইড ব্লিডিং বলছি। তার ম্যানেজমেন্ট তাহলে কি, ইউটেরাইন মাসাজ করব যাতে ইউটেরাসটা আমাদের হার্ড হয়। তার সাথে আমরা অক্সিটোসিন ড্রিপ চালাবো। অক্সিটোসিন ড্রিপে কী দেওয়া হয়, 10 to 20 ইউনিট অক্সিটোসিন 500 ml NSA দিয়ে 40 ড্রিপ পার মিনিট রেটে আমরা অক্সিটোসিন চালাচ্ছি। ঠিক আছে, তার সাথে আমরা কি করব, ক্রিস্টালাইট সলিউশন মাকে রিপ্লেস করব, যেহেতু মা শকে যাওয়ার চান্স আছে, তাই ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে, যেহেতু হাইপোভলিউমিক হয়ে যাবে মা ব্লাড লসের কারণে। তার জন্য আমরা ক্রিস্টালাইট সলিউশন দেবো, তার সাথে অক্সিটোসিন ড্রিপ দেবো। তার সাথে কী করবো, আমরা পেশেন্টের ব্লাডার ক্যাথেটারাইজ করে ব্লাডার খালি করার চেষ্টা করতে হবে, আর অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্ট মানে অ্যান্টিবায়োটিক মাকে চালু করতে হবে। ঠিক আছে, যদি ইনফেকশনের ভয় থাকে সেই ক্ষেত্রে। তাহলে প্লাসেন্টাল সাইড ব্লিডিংয়ে আমরা কী কী করলাম, যদি প্লাসেন্টাল সাইড ব্লিডিং হয় মায়ের, যদি ইউটেরাস থেকে ব্লিডিং হচ্ছে, তখন আমাদেরকে ফার্স্ট ইউটেরাসটাকে প্যালপেট করে ইউটেরাসকে মাসাজ করতে হবে, ইউটেরাইন মাসাজ করে ইউটেরাসকে হার্ড করার চেষ্টা করতে হবে। নেক্সট কী করতে হবে, আমাদেরকে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে যাতে মা হাইপোভলিউমিক শকে না চলে যায়। তার সাথে কী হবে, ফ্লুইডের সাথে আমরা অক্সিটোসিন ড্রিপ চালাবো, কত চালাবো, কত রেটে, 10 to 20 ইউনিট অক্সিটোসিন 500 ml NSA দিয়ে 40 ড্রিপ পার মিনিট রেটে আমরা অক্সিটোসিন চালাবো। তার সাথে কী করবো, ব্লাডার ক্যাথেটারাইজ করে ব্লাডার খালি করার চেষ্টা করব। আর কী করব, অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে যাতে ইনফেকশন না হয়। আর একটা কী বললাম আমরা, থার্ড স্টেজ ব্লিডিং কেন হতে পারে, ট্রমাটিক ব্লিডিং যদি হয়, এগুলো করার পর যদি না কমে, তাহলে ট্রমাটিক ব্লিডিং হচ্ছে। ট্রমাটিক ব্লিডিং যদি হয়, তাহলে আমাকে ফার্স্ট মাকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিতে হবে। জেনারেল অ্যানাস্থেসিয়ার আন্ডারে মায়ের ইউটেরাস আর হচ্ছে ভ্যাজাইনাল ক্যানাল, ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল যেটা হয় বা বার্থ ক্যানাল যেটাকে আমরা বলি, সেই বার্থ ক্যানালকে এক্সপ্লোর করতে হবে যে কোথায় ইনজুরি হয়েছে, কোন আর্টারিতে ইনজুরি হয়েছে যার জন্য এত ব্লাড লস হচ্ছে, সেটা ফার্স্ট আমাদেরকে অ্যাসেস করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। হওয়ার পরে ওই ইনজুরি সাইটে আমাদেরকে হেমাটোস্ট্যাটিক সুচার দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট।
থার্ড স্টেজ ব্লিডিংয়ের তাহলে কী বললাম, ম্যানেজমেন্ট দুটো টাইপের হয়। একটা হচ্ছে প্লাসেন্টাল সাইড যদি ব্লিডিং হয় তখন আমরা ইউটেরাসকে মাসাজ করছি, ফ্লুইড রিপ্লেসমেন্ট করছি, অক্সিটোসিন ড্রিপ চালাচ্ছি, ব্লাডার ক্যাথেটার করে ফাঁকা করছি, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি। আর যদি ট্রমাটিক ব্লিডিং হয় সেই ক্ষেত্রে মাকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে মায়ের বার্থ ক্যানাল বা ইউটেরো ভ্যাজাইনাল ক্যানালকে আমরা এক্সপ্লোর করবো যে কোথায় ইঞ্জুরি হয়েছে, কোন আর্টারিতে ইঞ্জুরি হয়েছে, তারপর সেইখানে আমরা হেমাটোস্ট্যাটিক সুচার দেবো, সুচার দিয়ে ব্লিডিং বন্ধ করবো। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড স্টেজ ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট। এরপর আসছি আমরা ট্রু পিপিএইচের ম্যানেজমেন্টে আমাকে কী করতে হবে, ট্রু পিপিএইচের ম্যানেজমেন্টকে আমরা দুটো স্টেপে ভাগ করে নেবো। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট। ইনিশিয়াল স্টেপে আমাকে কী করতে হবে, ট্রু পিপিএইচ হচ্ছে মানে সেটা একটা এমার্জেন্সি কন্ডিশন। কোনো এমার্জেন্সি কন্ডিশন কখনোই আমি একা হ্যান্ডেল করতে পারবো না, তাই ফার্স্ট আমাকে কল ফর হেল্প করতে হবে, মানে বাকি আদার্স ডক্টর নার্স যারা প্রেজেন্ট আছেন তাদেরকে আমি কমিউনিকেট করলাম। তারপরে নেক্সট কী করতে হবে, আমাকে দেখে নিতে হবে যে পেশেন্টের দুটো হাতে দুটো ক্যানুলা আছে কিনা, বোর ক্যানুলা। ঠিক আছে, কেন, কারণ আমাকে ইনফিউশন চালাতে হবে, বোলাস বা মানে স্পিড ইনফিউশন চালাতে হবে, তার জন্য আমাকে দুটো হাতে দুটো বোর ক্যানুলা রাখতে হয়। এবার ক্যানুলা আমরা জেনারেলি হসপিটালে কী ইউজ করি, গ্রিন ক্যানুলাটা। ঠিক আছে, গ্রিন ক্যানুলা দুটো হাতে আমি দুটো করে দিলাম। নেক্সট আমার কাজ কী হবে, মায়ের ব্লাড ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাবো, যাতে মানে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশনের আমার দরকার, তার জন্য আমি ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাবো। তার সাথে আমি 2 ইউনিট ব্লাড আনিয়ে রাখবো মাকে রিপ্লেস করতে হবে বলে। তার সাথে আমি কী করবো, মায়ের ব্লাডার ক্যাথেটার করে ব্লাডার খালি করার চেষ্টা করব। আর হচ্ছে আইভি ইনফিউশন চালাবো, মানে স্পিড আইভি ইনফিউশন চালাবো। তার সাথে আমাকে মোস্ট ইম্পর্টেন্ট কি, মায়ের ভাইটালস 15 মিনিটস ইন্টারভ্যালে চেক করতে হবে। 15 মিনিটস ছাড়া আমি মায়ের বিপি, টেম্পারেচার, পালস, SpO2 সব চেক করবো। তার সাথে আরেকটা কি চেক করবো, ইউরিন আউটপুট কতটা হচ্ছে মায়ের, সেটা 15 মিনিট ইন্টারভ্যালে আমাকে চেক করতে হবে। এই ইনিশিয়াল স্টেপগুলো আমি নিলাম। কী করলাম, কল ফর হেল্প করলাম, তারপরে আমি দুটো হাতে মায়ের ক্যানুলা আছে কিনা দেখে নিলাম, তার সাথে আমি ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠালাম ব্লাডকে, 2 ইউনিট ব্লাড আমি আনিয়ে রাখলাম মায়ের ব্লাড গ্রুপ জেনে। তার সাথে আইভি ইনফিউশন স্টার্ট করলাম। তার সাথে আমি কী করছি, ব্লাডার ক্যাথেটার করে ব্লাডার ফাঁকা করছি। আর মোস্ট ইম্পর্টেন্ট কি, আমাকে 15 মিনিট ডিউরেশনে আমাকে মায়ের ভাইটালস আর ইউরিন আউটপুট চেক করতে হবে। ঠিক আছে, এগুলো আমি ইনিশিয়াল স্টেপে করলাম। নেক্সট আমার ট্রু ম্যানেজমেন্ট কী হবে, এগুলো করার পর আমাদেরকে মায়ের ইউটেরাসটাকে ফিল করতে হবে, প্যালপেট করে ফিল করতে হবে যে মায়ের ইউটেরাস হার্ড হয়ে গেছে নাকি অ্যাটনিক আছে। ঠিক আছে, তাই যদি মায়ের ইউটেরাস হার্ড হয়ে যায় তখন আমাকে কী বুঝতে হবে, এটা রিটেন প্লাসেন্টা বা ভিতরে কিছু থাকার জন্য হচ্ছে না, এটা যে কোনোভাবেই ট্রমাটিক ব্লিডিং। ট্রমাটিক মানে কি, যে কোনো মানে বার্থ ক্যানাল বা ইউটেরো ভ্যাজাইনাল ক্যানালে আমাদের ইনজুরি হয়েছে, তার থেকে এই ব্লিডিংটা হচ্ছে। তখন আমরা কী করবো, যেটা আমরা ট্রু মানে থার্ড স্টেজ ব্লিডিংয়ের জন্য যেই মানে স্টেপ ফলো করেছিলাম আমরা, সেই রকমই করবো। ইনজুরি যদি হার্ড হয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে কি ইনজুরির কারণে হচ্ছে, তখন আমি জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে আগে এক্সপ্লোর করবো যে কোন আর্টারিতে ইনজুরি হয়েছে। তারপর সেইখানে আমি গিয়ে কী করবো, হেমাটোস্ট্যাটিক সুচার মানে আমি দেবো না, ডক্টর দেবে, হেমাটোস্ট্যাটিক সুচার দেওয়া হবে। ঠিক আছে, আর যদি মায়ের ইউটেরাস অ্যাটনিক থাকে তখন আমার কাজ কি হবে, যেটা আমাকে ম্যানেজ করতে হবে কি, ফার্স্ট আমি অ্যাবডোমিনাল প্যালপেট করে ইউটেরাইন মাসাজ দেবো। তার সাথে আমাকে অক্সিটোসিন ড্রিপ চালু করতে হবে, কত 10 to 20 ইউনিট 500 ml IM দিয়ে 40 ড্রিপ পার মিনিট রেটে আমি অক্সিটোসিন ড্রিপ চালু করব। তার সাথে আমি কি দিতে পারি, মেথারজিন 0.2 mg IV দিতে পারি স্লোলি। আর তার সাথেই আমাকে যে প্লাসেন্টা, এটা ট্রু পিপিএইচ যেহেতু প্লাসেন্টা আমার এক্সপেল আউট হয়ে গেছে, প্লাসেন্টাকে আমাকে এক্সামিন করতে হবে যে প্লাসেন্টার কোনো পার্ট মানে কোনো কটিলেডন বা কোনো মেমব্রেন্স মানে ভেতরে থেকে গেছে কিনা, মানে এখানে বাইরে যেই প্লাসেন্টাটা এক্সপেল হয়েছে সেটা পুরোটা আছে কিনা আমাকে এক্সামিন করতে হবে, প্লাসেন্টাল এক্সামিনেশন করতে হবে। ঠিক আছে, যদি কোনো পার্ট মিসিং থাকে, যদি কোনো কটিলেডন মিসিং থাকে, তাহলে আমি বুঝবো কি সেটা আমার ভেতরে রিটেন্ড হয়ে আছে, তাই জন্য সেই কারণে সেখান থেকে ব্লিডিং হচ্ছে। এগুলো আমি করলাম, ইউটেরাইন মাসাজ দিলাম। যদি ইউটেরাস হার্ড হয় তো বেটার, যদি না হয়, যদি তখনও ইউটেরাস আমার অ্যাটনিক থাকে, নেক্সট স্টেপ আমার কী হবে, তখন আমি ইউটেরাস এক্সপ্লোর করব। মানে ধরো আমি দেখলাম যে কোনো কর্ড মিসিং আছে বা আমার ব্লিডিং কন্ট্রোল হচ্ছে না, তখন আমাকে ইউটেরাস ম্যানুয়াল এক্সপ্লোর করতে হবে। কিভাবে, হাত ভেজানা দিয়ে ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে ভিতরের ইউটেরাসে কিছু থেকে গেছে কিনা আমাকে দেখতে হবে। তার সাথে কী করতে হবে, আমাকে ব্লাড ট্রান্সফিউশন চালাতে হবে আর অক্সিটোসিন ড্রিপটাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি ইউটেরাইন মাসাজ করলাম
অক্সিটোসিন ড্রিপ চালালাম, মেথারজিন দিলাম, তারপরে আমি প্লাসেন্টাল এক্সামিনেশন করে নিলাম তাড়াতাড়ি করে। যদি কমে যায় তো ভালো, যদি প্লাসেন্টা দেখলাম পুরো আছে, ইউটেরাল ব্লিডিং কমছে, ভালো বেটার। যদি না কমে তখনও যদি আমার ইউটেরাস অ্যাটনিক থাকছে বা প্লাসেন্টাল কর্ড মিসিং, মানে প্লাসেন্টাল পার্ট হচ্ছে মিসিং আছে, তখন আমি বুঝবো যে রিটেন্ড হয়ে আছে। তখন আমি কি করব, ম্যানুয়ালি এক্সপ্লোর করব, ম্যানুয়ালি ভ্যাজাইনা দিয়ে হাত ঢুকাবো ভ্যাজাইনাতে, ভিতরে কোথায় পার্ট মানে রিটেন্ড হয়ে আছে সেটা আমাকে বার করতে হবে। তার সাথে আমাকে সাথে সাথে ব্লাড ট্রান্সফিউজ করার ব্যবস্থা করতে হবে। আর অক্সিটোসিন যে ড্রিপটা আমি চালিয়ে রেখেছিলাম সেটা আমাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এগুলো করলাম। এগুলো করার পর যদি দেখি তারপরেও এগুলো যদি করার পর ব্লিডিং বন্ধ হয়ে যায় ভালো, যদি না হয় তখন আমি কী করবো, যদি তখন ইউটেরাস অ্যাটনিক থাকে তখন নেক্সট স্টেপ হচ্ছে ইউটেরাইন ট্যাম্পনেট। ঠিক আছে, ট্যাম্পনেট কী করে করা হয়, একটা হচ্ছে বায়োম্যানুয়াল করা হয়, মানে একটা হাত দিয়ে ধর আমি অ্যাবডোমিনাল ফান্ডাসে বা ইউটেরাসটাকে ফিল করলাম বাইরে, সেখান থেকে প্রেসার দিলাম, আর যে হাতটা আমি ম্যানুয়ালি ভেতরে ইউটেরাসের ভেতরে ঢুকেছিলাম সেই হাতটা দিয়ে আমি ইউটেরাসকে অ্যাবডোমিনের মধ্যে কম্প্রেস করলাম। তাহলে দুদিক থেকে প্রেসার পড়ছে, এইভাবে ইউটেরাইন ওয়ালটাকে আমি কম্প্রেস করে রাখছি, যে যাতে কম্প্রেস করে রাখলে ব্লিডিং হওয়ার চান্সটা কমে যায়। তাহলে কম্প্রেস করে আমি ব্লিডিংয়ের কমানোর চেষ্টা করবো। এটা হচ্ছে বায়োম্যানুয়াল কম্প্রেশন। আর কি করি আমরা, ব্র্যাকি বেলুন বলে একটা ডিভাইস পাওয়া যায়, বা বেলুন ডিভাইস যেটা হয় আর কি, ব্র্যাকি বেলুন বলে এটাকে, এটা মনে রাখবে। ব্র্যাকি বেলুন হচ্ছে একটা ডিভাইস, যেটা কী হয়, ইউটেরাসে ভ্যাজাইনা দিয়ে ইউটেরাসের মধ্যে ঢোকানো হয়, ঢুকিয়ে বেলুনটাকে ফুলিয়ে দেওয়া হয়। যখনই ইউটেরাসের মধ্যে বেলুনটা ফুলে গেল, তাহলে ওই বেলুনটা ইউটেরাইন ওয়ালে কম্প্রেশন দিচ্ছে সেই একইভাবে। তাহলে ইউটেরাইন ওয়ালে কম্প্রেশন দেওয়ার জন্য যেই আর্টারি থেকে যদি ব্লিডিং হয় তখন সেই আর্টারি কম্প্রেসড হয়ে ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে ওই ট্যাম্পনের আর একটা কীভাবে দিই আমরা, ইউটেরাইন প্যাকেজিং করি। কীভাবে, আমাদের যে মানে গজ থাকে সেই গজগুলোকে রোল রোল করে বিটাডিনে ডোবানো হয়, বিটাডিনে ডুবিয়ে ইউটেরাসে ঢোকানো হয়, পুরো প্যাক করে দেওয়া হয়। এটাও কি একটা কম্প্রেশন, মানে ইউটেরাইন ট্যাম্পনেটটা কি, মেন আমরা ইউটেরাইন ওয়ালটাকে কম্প্রেস করে যেই আর্টারি থেকে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে বন্ধ করতে চাই। এবার কম্প্রেশনের এই স্টেপগুলো হয়, কী কী করতে পারি আমরা, একটা বায়োম্যানুয়াল কম্প্রেশন দিতে পারি, একটা হচ্ছে ব্র্যাকি বেলুন আছে যে ডিভাইসটাকে আমি ঢুকিয়ে ভেতরে বেলুনটা ফুলিয়ে দিলাম, আর না হলে হচ্ছে গজ, আমাদের লাস্ট হলো প্যাকেজিং, পুরো গজ ভর্তি করে একদম ইউটেরাসের ভেতরে ঢুকিয়ে ভর্তি করে দেওয়া, যাতে একদম চেপে যায় ইউটেরাইন কন্ট্রাকশন, মানে ইউটেরাইন আর্টারিগুলো যাতে কন্ট্রাক্ট হয়ে যায়, যাতে ব্লিডিংটা বন্ধ হয়। ঠিক আছে, এটা একটা প্রসেস হলো। যদি ব্লিডিং বন্ধ হলো তো বেটার, যদি না বন্ধ হলো তখনও যদি ইউটেরাস হচ্ছে অ্যাটনিক থেকে গেল, তখন আমার মানে একদম লাস্ট ওয়েতে এসে আমার কী স্টেপ হবে, তখন মানে ইউটেরাসের সার্জারি। কী কী সার্জারি আমরা এখানে করি, যে আর্টারিগুলো আমাদের ইউটেরাসে ব্লাড সাপ্লাই দেয়, যেমন ইউটেরাইন আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, যে আর্টারিগুলো আমাদের ইউটেরাসে ব্লাড সাপ্লাই দেয়, সেই আর্টারিগুলোকে আমি অ্যানাস্টোমোসিস করবো, মানে আর্টারিগুলোকে আমি লাইগেট করে দেবো যাতে ইউটেরাসে ব্লাড সাপ্লাইটা কমে যায়। ঠিক আছে, এই আর্টারিগুলোকে লাইগেট করে আমি ইউটেরাইন ব্লাড সাপ্লাইটাকে কমালাম, যার ফলে আর ইউটেরাস থেকে ব্লিডিংটা হতে পারছে না। আর একটা কী হয়, বি লিঞ্চ সার্জারি বলা হয় এটাকে। ঠিক আছে, বি লিঞ্চ সার্জারিতে কী করা হয়, পুরো ইউটেরাস, ধরো এটা একটা ইউটেরাস, এটাকে পুরো এইভাবে করে সেলাই করে দেওয়া হয়। ঠিক আছে, মানে একদম ইউটেরাসটাকে ধরে পুরো প্যাকিংয়ের মতন করে সেলাই করা হয়, যাতে ইউটেরাস পুরো কম্প্রেসড হয়ে যায়, ওর থেকে কোনোভাবে ব্লিডিং না হয়। এটা একটা অপারেশন। তাহলে 3-4 টাইপসের অপারেশন হয়। কি, একটা হচ্ছে বি লিঞ্চ অপারেশন, যেটা বললাম ইউটেরাসটাকে পুরো এরকমভাবে প্যাক করার মতন সেলাই করে দেয়। আর কি, ইউটেরাসের যেই আর্টারিগুলো আমাদের ব্লাড সাপ্লাই দেয় সেই আর্টারিগুলোকে অ্যানাস্টোমোসিস করে ব্লিডিং বন্ধ করা হয়। ঠিক আছে, এটা হওয়ার পরে জেনারেলি ব্লিডিং বন্ধ হয়ে যায়, যেহেতু আমি আর্টারিকে অ্যানাস্টোমোসিস করে ফেলছি। তারপরেও যদি না হয়, একদম আমার লাস্ট স্টেপ কি, হিস্টেরেক্টমি, মানে পুরো ইউটেরাসটাকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, আর কখন আমি হিস্টেরেক্টমি করবো, যদি কোনো পেশেন্টের প্লাসেন্টা অ্যাক্রিটা থাকে, বা যদি কোনো পেশেন্টের হচ্ছে কোনো মায়ের ইউটেরাইন রাপচার হয়, সেই ক্ষেত্রে পিপিএইচ হবেই আমাকে ধরে নিতে হবে। ধরে নিয়ে তখন আমি ডিলে করব না, এত স্টেপও ফলো করব না, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ফার্স্টেই হিস্টেরেক্টমি করে দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু ওই সমস্ত পেশেন্টের ব্লিডিং কন্ট্রোল করা যায় না, ওই সমস্ত পেশেন্টদের জন্য ফার্স্টে হিস্টেরেক্টমি করে দেওয়া হয়। আর ওইগুলো যদি না হয় তখন আমি এতগুলো স্টেপ, ফার্স্ট আমি কী করলাম, ইউটেরাইন মাসাজ, অক্সিটোসিন দিলাম, তারপর আমি ম্যানুয়ালি এক্সপ্লোর করলাম যে ভেতরে কোনো পার্ট থেকে গেছে কি না, সেটাকে আমি রিমুভ করলাম, করার পরে কম্প্রেশন দিলাম, অক্সিটোসিন ড্রিপ চালিয়ে রাখলাম, দেওয়ার পরে হচ্ছে ওগুলো করার পরেও যদি না কমে, তারপর আমার নেক্সট স্টেপ কী হবে, আমি ইউটেরাইন কম্প্রেশন দেবো। কীভাবে দেবো, সেটা হচ্ছে টেম্পনেটের মাধ্যমে দিতে পারি, বায়োম্যানুয়াল কম্প্রেশন দিতে পারি, আরও একটা মানে ব্র্যাকি বেলুন যেটা হয় সেটা দিতে পারি। তারপরেও যদি না কমে, তখন আমি লাস্ট আসছি কি, সে সার্জারি কী হয়, ইউটেরাইসে যে আর্টারিগুলো ব্লাড সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমি অ্যানাস্টোমোসিস করে দিচ্ছি। আর একটা কি সার্জারি, বিলিং, যেটা হচ্ছে ইউটেরাসটাকেই পুরো ধরে এরকমভাবে সেলাই করে দেওয়া হয়।
এরপরেও যদি না কমে আমার লাস্ট স্টেপ হচ্ছে হিস্টেরেক্টমি। আর যদি কোনো পেশেন্টের প্লাসেন্টা অ্যাক্রিটা থাকে বা হচ্ছে ইউটেরাইন রাপচার হয়ে যায়, তখন সেই পেশেন্টদের ক্ষেত্রে আমি এত স্টেপ ফলো করবো না, কারণ তাদের কোনোভাবেই ম্যানেজ করা যায় না। সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমাকে ধরেই নিতে হবে যে এদের পিপিএইচ হবে, তখন আমি আগেই হিস্টেরেক্টমির দিকে চলে যাব। ঠিক আছে, হয়ে গেল। আর একটা কী করেছিলাম আমরা, যখন ইউটেরাস হার্ড আছে তখন আমরা কী করছি, বায়োম্যানুয়াল এক্সপ্লোর করছি, কোথায় ইঞ্জুরি আছে দেখে সেটাকে হেমোস্ট্যাটিক সুচার দিয়েছি। তাহলে এই দুইভাবে ব্লিডিং কন্ট্রোল হলো। ব্লিডিং কন্ট্রোলের পর আমি কী করব, মাকে আইসিইউ বা এইচডিইউতে ক্লোজ মনিটরিংয়ে রাখবো, কারণ এই সমস্ত ক্ষেত্রে মায়ের শকে চলে যাওয়ার চান্স খুব বেশি থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। তাই জন্য এদেরকে আমার সবসময় কী করতে হবে, ক্লোজ মনিটরিংয়ে রাখতেই হবে। ঠিক আছে, ক্লোজ মনিটরিংয়ে রাখলাম। তা আর একটা কী করতে হবে, আমরা নার্স হিসাবে আমাদেরকে সব সময় সমস্ত ইভেন্টসের একটা লিগাল ডকুমেন্টেশনের কথা মাথায় রাখতে হবে। তো যেই সমস্ত মায়ের ক্ষেত্রে পিপিএইচ হওয়ার চান্স আছে, এদের ক্ষেত্রে পরবর্তীতেও আমাদের কি হয়, একটা ডেঞ্জার একটা সাইন থাকছে, একটা বড় কিছু হতে পারে, ইভেন্ট হতে পারে। এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে লিগাল ডকুমেন্টেশনের কথা অল টাইম মাথায় রাখতে হবে। কি করতে হবে, যা ইভেন্ট আমি করলাম মায়ের পিপিএইচ ম্যানেজের জন্য, যা ইভেন্ট আমি করেছি সমস্ত ইভেন্ট টাইম ওয়াইজ আমাকে ডকুমেন্ট করে রাখতে হবেই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ডকুমেন্টেশন আমাকে করতেই হবে। এটা কি গেল আমার ট্রু পিপিএইচের ম্যানেজমেন্ট। আর নেক্সট আসছে লাস্ট কি, সেকেন্ডারি পিপিএইচ। সেকেন্ডারি পিপিএইচের ম্যানেজমেন্ট কী হয়, জেনারেলি সেকেন্ডারি পিপিএইচের ম্যানেজমেন্টে আমাকে আগে কজ কী কারণে হচ্ছে সেটাকে অ্যাসেস করতে হয়। সেই কজ অনুযায়ী হচ্ছে আমি পেশেন্ট কী করবো, ট্রিটমেন্ট করবো। আর কতটা ব্লাড লস হয়েছে সেটা আগে অ্যাসেস করবো। এরপরে সেকেন্ডারি পিপিএইচের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সাপোর্টিভ থেরাপি। যদি সেকেন্ডারি পিপিএইচ হয় তখন মাকে আমি ফার্স্ট হচ্ছে রিঅ্যাসিওর করবো, কতটা ব্লাড লস হচ্ছে সেটা আমি অ্যাসেস করব। তারপরে আমাকে সেই অনুযায়ী ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। তার সাথে কি মাকে আমার অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট করতে হবে, যাতে কোনো রকম ইনফেকশন না হয়ে যায়। ঠিক আছে, আর তার সাথে আমার মেথারজিন 0.2 mg মেথারজিন, তখন আমি কি করব, আইএম দেবো। আমি ট্রু পিপিএইচের ক্ষেত্রে আইভি দিয়ে ম্যানেজ করেছিলাম, এখানে আমি 0.2 mg মেথারজিন আইএম দেবো। তার সাথে কতটা ব্লাড লস হয়েছে অ্যাসেস করব, সেই সাথে ব্লাড ট্রান্সফিউজ করা দরকার হলে ব্লাড ট্রান্সফিউশন করব। আর মাকে আমার অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে হবে। আর একটা কী আছে, কনজারভেটিভ থেরাপি। কনজারভেটিভ থেরাপিতে কী হয়, যখন মায়ের ব্লাড লস খুব বেশি হয় না কিন্তু হচ্ছে, তখন আমাকে মাকে রিঅ্যাসিওর করতে হবে। আর 24 আওয়ার্স আমাকে মাকে মনিটর করতে হবে যে কতটা ব্লাড লস হচ্ছে। যদি খুব বেশি ব্লাড লস না হয় তাহলে ঠিক আছে, যদি ব্লাড লস এক্সেসিভ হয় তখন আমাকে নেক্সট স্টেপে ফলো করতে হবে যে এই অক্সিজেন ব্লাড সাপ্লিমেন্টেশন বা হচ্ছে অ্যান্টিবায়োটিক বা ইউটেরাস যদি অ্যাটনিক থাকে তখন আমাকে মেথারজিন বা অক্সিটোসিনের ইঞ্জেকশনগুলো দিয়ে তখন ম্যানেজ করতে হবে। আর থার্ড হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। কি অ্যাক্টিভ কখনো, যদি কোনো মায়ের রিটেন্ট থেকে গেছে প্লাসেন্টা, বাট 24 আওয়ার্সের মধ্যে কিছু হয়নি, তারপরে প্রবলেম হয়েছে, যদি রিটেন্ট প্লাসেন্টা হয় সেই ক্ষেত্রে আমাকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট আমি কী করে করবো, আগে আমি জেনারেল অ্যানাস্থেসিয়ার আন্ডারে তখন তো যখন মা লেবারে থাকছে, তার থার্ড স্টেজে থাকছে উইদিন 24 আওয়ার্স, তখন আমার ভ্যাজানা দিয়ে ম্যানুয়াল এক্সপ্লোরেশন খুব ইজি। ঠিক আছে, তখন যেহেতু মায়ের বার্থ ক্যানাল ডাইলেট হয়ে থাকে তো সেটা খুব ইজি। কিন্তু যখন 24 আওয়ার্সের পরে যখন এটা হয়েছে তখন তো বার্থ ক্যানাল এতটা ডাইলেট হয়ে থাকছে না, তখন যদি আমাকে এক্সপ্লোর করতে হয় তখন কী করতে হবে, আমাকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে তারপরে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে আমাকে এক্সপ্লোর করলাম, তারপরে আমি কী করবো, মেথারজিন 0.2 mg দেবো। আর তার সাথে যদি এক্সেসিভ ব্লাড লস হয় তখন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করব। আর যেই প্লাসেন্টাটা রিটেন্ট থেকে গেছে ওখানে, সেই রিটেন্ট প্লাসেন্টাটাকে বের করার পরে সেই রিটেন্ট প্লাসেন্টাটাকে আমাকে অবশ্যই হিস্টোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সেকেন্ডারি। তাহলে আমরা যে কী পিপিএইচের প্রাইমারি পিপিএইচের দুটো, একটা হচ্ছে থার্ড স্টেজ ব্লিডিং আর একটা হচ্ছে ট্রু পিপিএইচের ম্যানেজমেন্ট জানলাম, আর সেকেন্ডারি পিপিএইচের ম্যানেজমেন্ট জানলাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের কারোর কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার। আর যদি তোমরা আর কোনো টপিক জানতে চাও তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এই অবধি, টাটা। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও।